সময়টা পৌষের শুরুর দিক। বাতাসের দিক দক্ষিণ থেকে উত্তরে পরিবর্তিত হয়েছে। সকালের ঘন কুয়াশায় চারিদিক একেবারে আচ্ছন্ন, কিন্তু তাও সূর্যি মামা বেরোনোর আগেই গ্রামের চাষিরা বেরিয়ে পড়েছে মাঠে তাদের চাষের ধান তোলার জন্য। আজ যে গ্রামের কথাটি বলবো তার নাম গোপালপুর। এই গ্রামের প্রায় সব লোকেরাই চাষবাস করে জীবিকা নির্বাহ করে। এই শীতের সকালে কাঁপতে কাঁপতে হাতে একটা মাটির ভাঁড় নিয়ে মাঠের রাস্তায় চলেছে মধু। গায়ে তার শীতের পোশাক নেই, কানে একটা গামছা বাঁধা। শীতের সময় চাষিরা খাজুর গাছ কেটে রস সংগ্রহ করে। সারা রাত গাছে ভাঁড় বাঁধা থাকে, তারপর সকালে সেগুলো তারা পেরে নেয়। আর তারপর সারা দিন ধরে যে অল্প অল্প রস টপতে থাকে সেটাই সংগ্রহ করে মধু। দাদু দাদু, এ নাও, তুমি রসটা জাল দিয়ে দাও। আমি রতন কাকার জমি থেকে একটু ধান কেটে আসি, 10 টাকা দিবে বলেছি। আরে আরে চললি কোথায়? দুটো মুড়ি খেয়ে যা। না দাদু, দেরি হয়ে যাবে, দুপুরে ফিরে গরম গরম ভাত খাবো। এখন আসি গো। হে ভগবান, আর কত কষ্ট দেবে? ওইটুকু একটা ছেলে শৈশবে খেলাধুলা করে কাটানোর সময় মাঠে ধান কাটতে যাচ্ছে। হে ভগবান। ছোটবেলাতেই মা বাবা দুজনকেই হারিয়েছে মধু। ছোট থেকেই দাদুর কাছেই মানুষ। বয়সের সাথে দাদুর হাঁটুর ব্যথা বেড়েছে, এখন ঠিক করে চলতে পারে না। তাই মধু দাদুকে কোনো কাজ করতে দেয় না। ছোটবেলা থেকেই তাই কাজকর্ম করে মধু সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। অভাব অনটন তাদের নিত্যসঙ্গী হলেও দিব্যি হেসে খেলে তাদের বেশ চলে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই মধুর জীবনে নেমে এলো একটা কালো ছায়া। পৌষের হালকা ঠান্ডাকে রসদ জোগাতে এই শীতের সময়েও আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। ক্রমাগত দুদিনের বৃষ্টিতে চাষিরা একেবারে নাজেহাল হয়ে পড়ল। তাদের চাষের ধান যে এখনো মাঠে, তাদের চাষের ধান মাঠ থেকে ঘরে আনার সময়ই এমন দুর্যোগ। জমিতে তাদের ধান এই প্রবল বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে না তো? এইসব দুশ্চিন্তা তাদের ঘিরে ধরল। দুদিন পর সকাল হতেই মধু চলেছে মাঠে গাছের রস পাড়তে। মধু খুবই দুরন্ত ছেলে, ঠান্ডা যেন তার শরীরকে স্পর্শই করতে পারছে না। ভাঁড়টা কোমরে ঝুলিয়ে গাছে উঠতে যাবে, এমন সময় হঠাৎ পাশে চোখ যেতেই সে দেখতে পেল পাশের গাছটার নিচে একজন পড়ে আছে। সামনে যায় সে। সামনে গিয়ে দেখে সে বুঝতে পারে লোকটার বাড়ি পাশের পাড়ায়। তার চোখ দুটো একেবারে লাল টক টক করছে। ভালো করে দেখে সে বুঝতে পারে লোকটি মারা গেছে। সেই সময় কয়েকজন লোক মাঠে যাচ্ছিল। মধু তাদের ডাক দিল, রতন কাকা, রতন কাকা, এদিকে এসো, কি ঘটেছে দেখে যাও। রতন কাকা, দেখে যাও। সবাই সেখানে ছুটে এলো। সবাই তো একেবারে অবাক। আরে, এ তো হরিহর দাস,
বাড়িতে খবর দেয়া হলো। জানা গেল দুদিনের ভারী বর্ষণে তার চাষের সব ধান নষ্ট হয়ে গেছে। মহাজনের কাছ থেকে 5 বিঘা জমি জমায় নিয়ে চাষ করেছিল সে। সব নষ্ট হয়ে যাওয়ায় বাড়িতে অশান্তির কারণে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় গ্রামে একটা শোকের ছায়া নেমে আসে। পরদিন সকালে মধু যথারীতি তার কাজে বেরিয়ে পড়ে। কাল ওই রকম দুর্ঘটনার কারণে তার আর কাছে ভাঁড় বাঁধা হয়নি, তাই আজ ভাঁড় বাঁধতে এসেছে। কাজটার সামনে আসতেই তার মনে শুধু ভেসে আসছে সেই দুটো রক্তচক্ষু। মধু খুব টান পিটে ছেলে, তাই এই ঘটনা তাকে ডরাতে পারল না। কিন্তু কাছে উঠতে গিয়ে তার মনে হলো কেউ যেন তাকে টেনে ধরছে। মনের ভুল মনে করে সে আবার গাছে উঠতে লাগলো। আর কিছু বুঝতে পারল না। যথারীতি গাছে ভাঁড় বেঁধে সে চলে যায়। তারপর সারাদিনের কাজে সে ব্যস্ত হয়ে যায়। পরদিন সকালে ভাঁড় নামাতে গিয়ে সে তো অবাক। ভাঁড়ে এক ফোঁটা রস নেই, অথচ গাছ থেকে তো রীতিমতো রস পেয়ে যাচ্ছে। গাছে তার ভাঁড় বাঁধা রেখেই সে বাড়ি চলে আসে। পরদিন সকালে সে আবার রস পাড়তে চায়, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মধু কোনো রকমে গাছ থেকে নামলো। এই ঠান্ডার মধ্যেও সে রীতিমতো ঘামছে। কিন্তু তার চতুর মনে একটা প্রশ্ন জাগলো, কেউ লুকিয়ে লুকিয়ে তার রস চুরি করছে না তো? তবে যেই এটা করুক, কাল সে তাকে হাতে নাতে ধরবেই। গাছে ভাঁড় বাঁধা রেখেই সে বাড়ি ফিরতে লাগলো। তার সন্দেহ গ্রামের কয়েকটা ছোড়ার ওপর। সে যেই হোক, কাল হাতে নাতে ধরে তাকে বেশ ধোলাই দেবে। কি রে মধু, এই 2 দিন হলো কই আর তো রস আনছিস না? কাছে কি আর রস হচ্ছে না? না গো দাদু, রস তো আছে, কিন্তু কেউ মনে হয় চুরি করে নিচ্ছে, বুঝলে? তোর বকা, রস আবার কে চুরি করবে? দেখ, হয়তো পাখি কিংবা ওই ভামেতে তোর রস খেয়ে যাচ্ছে। সেটাই তো কাল হাতে নাতে ধরবো। ছোট ভাম না বড় ভাম রস খেয়ে যাচ্ছে, সেটা কালই দেখবো। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি একটু চা করি। চা ঠান্ডা পড়েছে। উফ। সারাদিনটা মধু পরিকল্পনা করতে থাকে যে কিভাবে সে ওই চোরকে ধরবে। রাত্রে বিছানায় শুয়ে শুয়েও তার সেই একই ভাবনা। শেষমেশ সে ঠিক করে কাল সে সকাল হওয়ার অনেক আগেই মাঠে চলে যাবে, আর ব্যাপারটা যে কি ঘটে সেটা সে দেখবে। এই মনস্থির করে সে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন ঘড়িতে 3:10। এখনো ভোর হতে অনেক বাকি। চারিদিক একেবারে ঢেকে আছে অন্ধকারে। একটু পরেই যাব। না, যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো সকাল হয়ে যাবে। না না, এখনই চলে যাই, গিয়ে বসে থাকবো, দাদুকে বুঝতেও দেওয়া যাবে না। খুব সন্তর্পণে মধু ঘর থেকে বেরিয়ে পড়ল। তার গায়ে একটা চাদর জড়ানো, হাতে একটা টর্চ নিয়েছে বটে, কিন্তু সেটা সে জ্বালালো না, পাছে চোর যদি দেখতে পেয়ে যায়। শীতের রাত,
চারিদিকে ঘন কুয়াশায় ভরা, একেবারে নিস্তব্ধ। গাছ থেকে ঝরে পড়া শিশিরের শব্দ তাকে মাঝে মাঝে ভয় পাইয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মধু সেখানে পৌঁছে যায়। গাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সে নজর রাখতে লাগলো তার ভাঁড়ের ওপর। আবছা আলোয় বোঝা যাচ্ছে গাছের উপরে থাকা রসের ভাঁড় উপচে রস টপ টপ করে নিচে পড়ে যাচ্ছে। ওই তো ভাঁড় ভর্তি রস উপচে পড়ছে। তাহলে আমার সন্দেহই ঠিক, কেউ রস চুরি করছে। আজের শেষ দেখেই ছাড়বো। মধু চুপ করে দাঁড়িয়ে রইল, একভাবে তাকিয়ে রইল গাছের দিকে। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর চোখে একটু ধুলো নিয়ে এসেছে। এমন সময় একটা খড়খড় শব্দে সে একেবারে সজাগ হয়ে গেল। সে চোখ রগড়ে গাছের দিকে তাকাতেই চমকে উঠল। একটা কালো ছায়া ধীরে ধীরে গাছ বেয়ে ওপরে উঠছে। ছায়াটা কোনো পশু পাখির না, এই টপিকল মানুষের মতো। ধীরে ধীরে ছায়াটা ওপরে উঠে রসের ভাঁড়ে মুখ লাগিয়ে রস খেতে থাকে। মধু এবার স্থির থাকতে না পেরে হাতে থাকা টর্চটা মারলো গাছের ওপর। বিভৎস চেহারা তার, চোখ দুটো জল জল করছে, মুখটা ফ্যাকাশে। এই বিভৎস রূপ দেখে মধু আর নিজেকে ধরে রাখতে পারল না। সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল সে। সকালে কয়েকজন মাঠে যাওয়ার সময় তাকে দেখতে পায়। তারা তাকে বাড়ি পৌঁছে দেয়। মধু তখনও বেহুশ। এই শীতেও তার সারা শরীর গরমে একেবারে পুড়ে যাচ্ছে। কবিরাজ মশাইকে ডাকা হলো, অনেক সেবা যত্ন করা হলো, তবুও সে চোখ খুলল না। তখন প্রায় মাঝরাত। দাদু মধুর পাশে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। এমন সময় মধু চোখ খুলল। তার চোখ দুটো লাল টক টক করছে। সে বিছানায় উঠে বসল। তারপর দাদুর দিকে একবার তাকিয়ে সে বাইরে বেরিয়ে গেল। তারপর ঘন কুয়াশার মধ্যে হারিয়ে গেল মধু। ভোর হয় হয় মধু বাড়ি ফিরল। ঘরে ঢুকে সে দেখলো দাদু এখনো একইভাবে ঘুমিয়ে। ধীরে ধীরে সে আবার শুয়ে পড়ল বিছানায়। দাদু কিন্তু সেটা ভুনাক্ষরেও টের পেল না। সকাল হতেই দাদু মধুর গায়ে হাত দিয়ে দেখল জ্বরটা কমেছে। দাদু একটু নিশ্চিন্ত হলো। তারপর মধুর জন্য গরম চা বানিয়ে নিয়ে আসলো। মধু, মধু ওঠ বাবা ওঠ, দেখ একটু চা বানিয়েছি, গরম চা আর দুটো মুড়ি খেয়ে নে। আর এখন একদম বাইরে বেরোতে হবে না, ঘরেই থাক, বুঝলি? এমন সময় বাইরে রাস্তায় কয়েকজনের কথাবার্তার আওয়াজ শুনে দাদু বাইরে বেরিয়ে এলো।
আরে আরে সকাল সকাল এত ঝামেলা কিসের? কি হয়েছে গো রতন? আরে খুড়ো কি হয়েছে জানো? আজ একসাথে সব গাছের রস হাওয়া হয়ে গেছে। কি আজব ব্যাপার গো। সে কি গো রতন, এ তো ভারী তাজ্জব ব্যাপার। হ্যাঁ গো খুড়ো, তাহলে আর বলছি কি, আমার 5টা গাছ, একটাতে রস নেই। সবার কাছে কি একই অবস্থা? হ্যাঁ হ্যাঁ, সবারই একই। চলো রতন, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, চলো। সবাই চলে গেল। দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি ব্যাপারটা ঘটছে? দুদিন আগেও তো মধু এই ঘটনাটাই বলছিল, তাহলে ব্যাপারটা কি? তারপর তিনি মধুর এই শরীর খারাপ, এই পুরো ব্যাপারটাতে দাদুর একটু খটকা লাগলো। হয়তো কোনো বদলোক এইভাবে সবার গাছ থেকে রস চুরি করছে। সেদিন মধু হয়তো ব্যাপারটা দেখে ফেলেছিল, তাই হয়তো ওকে মারধরও করেছে, তাই ওর শরীরটা খারাপ। ব্যাপারটা জানার জন্য দাদু মধুর কাছে গেল। মধু, মধু, এই তো তোর যে গাছ থেকে রস চুরি হয়ে যাচ্ছিল বলছিলি, সেদিন সকালে গেলি, কাউকে দেখেছিলি? না, কেউ ছিল না। তাহলে তুই ওখানে জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন? ও কিছু না, গাছ থেকে পা হড়কে পড়ে গিয়েছিলাম। মধুর কথাবার্তা কেমন যেন ঝিম মারা। দাদুর একটু সন্দেহ হলো, শরীর খারাপ তাই হয়তো এমন করছে। দাদু আর কিছু বলল না। এইভাবেই 2-3 দিন কেটে গেল। গ্রামে খাজুর রস চুরির উপদ্রব বন্ধ হলো না। লোকেরা খুব দুশ্চিন্তায় পড়ল। কয়েকজন তো রাতে গাছের তলায় জেগেও বসেছিল, কিন্তু যখনই একটু দু চোখের পাতা এক হয়েছে, তখনই গাছ থেকে সব রস উধাও। একদিন মাঝরাতে হঠাৎ দাদুর ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখল বিছানায় মধু নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত তখন 2টো। তো রাতে ছেলেটা গেল কোথায়? হয়তো প্রাকৃতিক প্রয়োজনে গেছে বাইরে। এই ভেবে দাদু অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ দরজা খোলার শব্দে দাদুর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখল মধু এসেছে। সে এসে বিছানায় শুয়ে পড়ল। কিরে বাবা, কোথায় গিয়েছিলি? পেটটা কেমন করছিল, তাই বাইরে গিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। এবার দাদুর চোখটা আবারও গেল ঘড়িটার দিকে। তখন ঘড়িতে ভোর 4:20। মধু তাহলে এতক্ষণ বাইরে ছিল, নাকি দাদু ঘুমিয়ে পড়ার পর ও আবার একবার বাইরে গিয়েছিল? নানা রকম চিন্তা দাদুর মাথায় ঘুরপাক খেতে থাকে। তারপর এক সময় দাদু ঘুমিয়ে পড়ে। সকালে দাদু ব্যাগ হাতে বাজারের দিকে রওনা দেয়। পথে দেখা হয়ে যায় রতনের সাথে। কি খুড়ো, বাজারে চলেছে যে? হ্যাঁ গো, এই যে বেরিয়ে পড়লাম। মধুর শরীর কেমন আছে? ওই একটু ভালো আছে আর কি। এই ঠান্ডায় অত রাতে ওকে বাইরে বেরোতে দিও না, আরো শরীর খারাপ হবে তো। বাইরে মানে কোথায়? আরে কাল রাতে আমরা সবাই চোর ধরার জন্য পাহারা দিচ্ছি, দেখলাম ও মাঠের দিকে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক দেখেছো রতন। তোমার মতো এত বয়স এখনো হয়নি আমার খুড়ো। ওকে বলে দিও আমরা তো রাতে পাহারা দিচ্ছি, ওকে আর আসতে হবে না, বুঝলে? চলো আমি আসি গো খুড়ো। রতনের কথায় দাদু একদম স্তম্ভিত হয়ে গেল। তাহলে কাল রাতে সে যেটা ভাবছিল সেটাই ঠিক। দাদু মনে মনে ঠিক করলো, আসল রহস্যটা তাকে খুঁজে বের করতেই হবে। তখন মাঝরাত। দাদুর চোখে ঘুম নেই। একবার ঘড়ির দিকে দেখছে, আর একবার মধুর দিকে।
ঘড়িতে কাঁটায় কাঁটায় 2টো বাজল। সাথে সাথে মধু চোখ খুলল। ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল সে।